স্লাইডে যে প্রেজেন্টেশনে যেটা উনি উল্লেখ করেননি কিন্তু ছবিতে দেখিয়েছিলেন, নো কোঅর্ডিনেশন ফর প্ল্যানিং। আমি আমার অভিজ্ঞতা দিয়ে শুরু করি, তিনটা গল্প বলি ছোট ছোট। আমার মেয়ে জন্মানোর পরে কনভালশন হয় দেখে হসপিটালে ভর্তি করে গুলশান শিশু ক্লিনিক, গুলশানে এসে আপনার কাকলি থেকে যে রাস্তাটা গেছে কামাল আতাতুর, তখন ওখানে ছিল গুলশান ক্লাবের ঠিক উল্টোর দিকে। 21 দিন হাসপাতালে ছিল। আমি রাস্তাটা দেখলাম, খুবই সুন্দর রাস্তা হয়েছে, ওয়েল কার্পেটেড, ঝকঝক করছে। দুদিন ইউনিভার্সিটিতে আসি, ক্লাস নিয়ে আবার হসপিটালে চলে যাই। 2 দিন পরে দেখলাম ওখানে অনেক পাইপ এনে রাখতেছে রাতের বেলা। তো তখন আমি জিজ্ঞেস করলাম, কি নেমে গিয়ে জিজ্ঞেস করলাম কী হচ্ছে, বলে এখানে পাইপ লাইন যাবে, পানির লাইন যাবে, তো এটা এখানে পাইপ রাখছি। তা আমি বললাম, ভাই এই তো মাত্র করলেন, এখনও তো ধুলা পড়েনি। ওরা কিছু বললো না। আমি চলে আসছি ডিপার্টমেন্টে, এসে কথা বলছি। ডক্টর আলী মুর্তজা স্যার আমাদের বুয়েটের ভাইস চ্যান্সেলর ছিলেন, আপনারা চেনেন। স্যার বললেন, স্যার দেখেন কী ধরনের কোঅর্ডিনেশনের অভাব, যে এরকমভাবে মাত্র রাস্তাটা করেছে, এখন পাইপ এনে রাখছে, কাটবে। স্যার বললেন, ভেরি ওয়েল কোঅর্ডিনেটেড। আমি বললাম, কেন? কেন ওইটা করলে আবার আবার রাস্তা কাটবে, আবার বানাবে, পয়সা হবে না? তো আমি শিখলাম, তখন মাত্র পিএইচডি করে ফিরে আসছি। সেই দিন একই কথা আবার মনে হলো স্যারের কথাটা, যখন দেখলাম 22,000 কোটি টাকা, বোধ হয় 22,000 কোটি টাকা, যেটা 8,000 কোটি টাকার প্রজেক্ট ছিল, সেই 22,000 কোটি টাকার 300 ফিট রাস্তা আবার কাটা হবে মেট্রো রেলের জন্য। তখন মনে হলো ভেরি ওয়েল কোঅর্ডিনেটেড। আজকে দেখলাম ফেসবুকে ফ্লাইওভারের উপরে ইউটার্ন। যত বয়স বাড়ে শেখার কোনো শেষ নাই, তাই শিখছি। ফ্লাইওভারের উপরে ইউটার্ন করা হয়েছে, মহাখালী ফ্লাইওভারের উপরে। কিছুদিন আগে শিখেছিলাম ওভারপাস, যেটা তার উপরে ট্রাফিক লাইট। অনেক দেশ ঘুরেছি, অনেক দেশে পড়াশোনা করেছি, কিন্তু ওভারপাসের উপরে ট্রাফিক লাইট আমি কখনো দেখিনি। তা আমাদের মগবাজারে মরেছে, যাই আসলে শেখার তো কোনো শেষ নাই। আমার বন্ধুবর বলে গেলেন সব একসাথে করে নিয়ে আসতে, এত আমলা যাবে কোথায়? আসলে এগুলো তো তৈরি করা হয়েছে পদায়নের জন্য। আমার অভিজ্ঞতার শেষটা বলি, আর অনেক অভিজ্ঞতা আছে, তার একটা লাস্ট ঘটনাটা বলি। 2016 সাল, ফতুল্লা স্টেডিয়ামে, আপনারা জানেন অস্ট্রেলিয়া এসে বাংলাদেশে হেরে গিয়েছিল বুয়েটের এই মিরপুর স্টেডিয়ামে। ওই মাঠটা আমরা ঠিক করে দিয়েছিলাম বুয়েট থেকে, ড্রেনেজ প্রবলেম ছিল। তাই ফতুল্লা স্টেডিয়ামে আমাদেরকে আগে থেকেই বলেছিল যে আপনারা একটু দেখেন, এখানে পানি জমে যায়, অনেক মশা হয়। তা আমরা টিম নিয়ে দেখতে গেলাম। ওইখানে দেখতে যাওয়ার পরে এতই পানি জমে আছে, কি করা যায়। আমরা চলে আসি, এনএসসি থেকে একটা টিম আমাদেরকে বললো আমাদের সাথে চলেন। এনএসসির যিনি দায়িত্ব, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল, উনি অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, আমাদেরই সমবয়সী, অ্যাডিশনাল সেক্রেটারি উনি। আমরা সবাই মিলে আবার গেলাম। যাওয়ার পরে অনেক সাংবাদিক আছে, উনি ওই এনএসসি যে দায়িত্বে আছেন, উনি অন্যদের সাথে কথা বলছেন কি করা যায়। তো আমরা দুইজন বুয়েটের, আমরা দাঁড়িয়ে চিন্তা করছি যেটা পাম্পিং করে আগে সরাতে হবে পানিটা, তারপরে এটাকে কীভাবে ড্রেনেজটা কি করা যায়, আমরা কথা বলছি। এমন সময় একজন সাংবাদিক এসে আমার সামনে মাইক ধরে বলেন, স্যার আপনাদের প্ল্যানটা কি, আপনারা তো টেকনিক্যাল পার্সন, আপনারা কি করতে চান? আমি মুখ খুলবো তার আগেই একজন ভদ্রলোক আমার সামনে চলে আসলেন, এসে বললেন, স্যার আপনি না, স্যার আমি বলছি, স্যার আমি তো এগুলো অনেক প্রজেক্ট করেছি, আমার অনেক অভিজ্ঞতা আছে, আমি বলছি আপনারা তো শিক্ষক মানুষ, আপনাদের আসলে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেই। তা আমি বললাম, ভাই কিছু মনে করেন না, আপনি কি করেন? বলে, স্যার আমি ডেপুটি সেক্রেটারি। তা আমি বললাম ডেপুটি সেক্রেটারি, আপনার ব্যাকগ্রাউন্ড কি? বলে ইতিহাসে মাস্টার্স। তা আমি বললাম আপনি কোন বিসিএস এ পাশ? তো সে বলল 21তম। তো আমি বললাম, দেখেন আমি যতদূর হিসাব জানি, আমি আপনার চেয়ে 13 বছরের সিনিয়র,
আমি যদি এই কয়দিন ঘাসও কাটতাম তাহলেও আমি ইঞ্জিনিয়ারিং আপনার চেয়ে ভালো জানতাম। আপনার বিষয়ে কি আমি কথা বলেছি? বল না না স্যার, ওরকম না। তাহলে আপনি কি 2টা প্রজেক্ট করে মনে করছেন আপনি ইঞ্জিনিয়ার হয়ে গেছেন? তখন না, মানে আমি ওইভাবে বলতে চাই নাই। আমি আসলে অভিজ্ঞতা আছে, তার আপনার অভিজ্ঞতা কি ইঞ্জিনিয়ারিং না আপনার অভিজ্ঞতা অ্যাডমিনিস্ট্রেশন? তখন সাংবাদিকরা বলে, আরেকজন ছিল আমার সুপারিনটেন্ডেন্ট, সে আমারই ছাত্র, দৌড়ে এসেছে, না স্যার আসলে উনি ওইভাবে বলতে চান নাই। আমি বলছি না, উনি ওভাবেই বলতে চাইছেন, কারণ ওনাদেরকে নাপিতকে ফোড়া কাটানোর শেখানো যা হয় এই অবস্থাই হয়েছে।